রবিন তার স্ত্রী কাঞ্চনের সঙ্গে মায়াপুর নামক একটি গ্রামে বসবাস করত। তার একটা গাভী ছিল যে তাকে অনেক দুধ দিত, যেগুলো বাজারে বিক্রি করে তার খুব ভালোভাবে সংসার চলতো। কিন্তু হঠাৎ করেই তার গাভীটি অনেক বেশি অসুস্থ হয়ে যায়, যার কারণে সে দুধ দেওয়া বন্ধ করে দেয়। এরপর তার বউ কাঞ্চন তাকে বলে, শোনো, আমার তো মনে হচ্ছে না এই গাভীটি আর কোনো দিন সুস্থ হবে আর দুধ দেবে। এক কাজ করি, আমরা এটাকে বিক্রি করে দিই। এটা তুমি কি বলছো কাঞ্চন? এত বছর ধরে ওর দুধ বিক্রি করে আমরা সংসার চালাচ্ছি, আমরা এত সুখে আছি, আর এখন ও যখন অসুস্থ তখন কি করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি আমরা? তাহলে কত টাকা খরচ করবে এই গাভীটার জন্য? আগে থেকে ওর জন্য মোহনলালের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে বসে আছি আমরা। দেখো, আমি কোনো না কোনো ব্যবস্থা করে নিব, কিন্তু এই গাভীটি আমাদের পরিবারের একজন সদস্য, আমি ওকে বিক্রি করতে পারবো না। কিন্তু সংসার চালানোর জন্য কিছু তো একটা করতে হবে, তাই না? আমের মৌসুম চলে এসেছে, তাই না? আমি আম বিক্রি করব আর আমার গাভীটি ও আমার নিজের সংসারও চালাতে পারবো। আম বিক্রি করার আগে আমগুলো তো কিনতে হবে, আর আম কেনার জন্য টাকা প্রয়োজন। কোথায় পাবে তুমি এত টাকা? মোহনলালের কাছে এত টাকা ধার নিয়েছি, তাহলে আরো কিছু টাকা নেই না? আম বিক্রির পর সুদে আসলে সব টাকা ফেরত দিয়ে দেব। এটা বলে রবিন মোহনলালের কাছে আসে। মোহনলাল রবিনকে দেখে বলে, আরে রবিন, তুমি টাকা নিয়ে এসেছো না? মোহনলাল ভাই, আমি টাকা আনিনি। তাহলে কেন এসেছো? টাকা না এনে ওই নিজের মুখটা কেন দেখাতে এসেছো? মোহনলাল, আমার আরো কিছু টাকার প্রয়োজন। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে আগের ঋণের টাকাই তো তুমি ফেরত দাওনি, তুমি আবার এখন চলে এসেছো? দেখো মোহনলাল, এখন তুমি আমার শেষ ভরসা। বাড়ির জায়গা জমি সবই তোমার কাছে বন্ধক রাখা আছে, দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমি যেন নতুন করে ব্যবসা করতে পারি। ঠিক আছে, দিচ্ছি। এবার যদি তুমি আমাকে সঠিক সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারো, তাহলে সত্যি সত্যি তোমার জায়গা জমি সব নিজের করে নেব। এটা বলে রাগান্বিত মোহনলাল তাকে কিছু টাকা দিয়ে দেয়। টাকা নিয়ে রবিন আমের বাজারে যায়। সবগুলো টাকা দিয়েই আম ক্রয় করে, কিন্তু দুর্ভাগ্যবশত সবগুলো আমই পচা ছিল। তাই দেখে সে বলে, এই আমগুলো বিক্রি করে আমার শেষ উপায় ছিল, কিন্তু এখন দেখি এইগুলোও নষ্ট। নিরাশ হয়ে রবির আমের ঝুড়ি মাথায় নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন রাস্তার মধ্যে সে একজন তান্ত্রিককে দেখতে পায় আর সে বলে, বাবা, এই আমের মূল্য কত? বাবা, এই আমের কোনো মূল্য নেই, আপনার যতগুলো ইচ্ছা আপনি ততগুলো নিয়ে নিতে পারেন, এই আম ভেতর থেকে পচা। তার মুখ থেকে এই কথা শুনে তান্ত্রিক তাকে বলে, রবিন, তুমি খুব ভালো মনের একটা মানুষ, যে মিথ্যার আশ্রয় না নিয়ে সবসময় সত্যের পাশে থেকেছো। আমি তোমাকে এক বরদান দিচ্ছি যে তোমার সকল পচা আমগুলো এই মুহূর্তে রসালো টসটসে সুস্বাদু আমে পরিণত হয়ে যাবে। এখন যাও, এই আমগুলো তোমার এই অসুস্থ গাভীটাকে খাইয়ে দাও, ও সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। এইটা বলে তান্ত্রিক সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর রবিন সেই আমের ঝুড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে আর নিজের স্ত্রীকে গাভীর কাছে ডাকে, আর সকল আমগুলো তার অসুস্থ গাভীকে খাইয়ে দেয়। আমগুলো খেতেই তার অসুস্থ গায়ে একেবারে সুস্থ হয়ে যায়, আর সে একটা সোনার গায়ে পরিণত হয়ে যায়, আর নিজের মুখ থেকে অনেক সোনার আম বের করতে থাকে। এটা দেখে তারা দুজনেই চমকে যায়। আরে, এটা কিভাবে হয়ে গেল? আমাদের গাভী যে হঠাৎ করে সোনার গাভীতে পরিণত হয়ে গেল কি করে? আর ওর মুখ দিয়ে এত সোনার আম বের হচ্ছে কি করে? আমরা তো ওকে সাধারণ আম খাইয়েছিলাম, আর এর পরিবর্তে ও আমাদের সোনার আম দিচ্ছে। আমি সব কিছু বুঝতে পেরেছি। এই সব কিছু আসলে তান্ত্রিকের জাদু। ওনার দেওয়া আমগুলো খেয়েই আমাদের গাভী একদম সুস্থ হয়ে গেছে, আর সোনার গাভীতে পরিণত হয়েছে, আর সোনার আমও দিচ্ছে। আচ্ছা, আমরা এই আমগুলো বিক্রি করে সবার আগে মোহনলালের টাকা শোধ করব এবং নিজের বাড়িটাকে ওর থেকে মুক্ত করে নেব।
তুমি ঠিক বলছো। আমি এখনই গিয়ে এই আমগুলো বিক্রি করে মোহনলালের টাকা ওর মুখের উপর ফিরিয়ে দিয়ে আসবো। সোনার আম দেওয়ার পর সেই গাভীটি আবারও সাধারণ রূপ ধারণ করে। এরপর রবিন সোনার আমগুলো নিয়ে চলে যায় সেগুলো বিক্রি করার জন্য। কিছুক্ষণ পর ওই গাভীটি অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এটা দেখে রবিনের স্ত্রী বলে, মনে হচ্ছে ওর গোবর দেওয়ার সময় হয়ে গেছে। একটা কাজ করি, একটা বাসনে রেখে দিই, কোনো না কোনো কাজে আসবে। এটা বলে কাঞ্চন একটা ঝুড়ি রেখে দেয়। ঠিক তখনই গাভীটি আবার সোনার গাভীতে পরিণত হয় আর সোনার গোবর দিতে শুরু করে, যেটা দেখে কাঞ্চনের চোখ মুখ খুশিতে ভরে যায় এবং সে বলে, আরে বাহ, কত সুন্দর ব্যাপার। প্রথমে আমার গাভীটি সোনার আম দিল আর এখন সোনার গোবর। তাই হয়তো বলে উপরওয়ালা যখন দেয় সব কিছু উজাড় করে দেয়। কাঞ্চন এমনটা বলছিল ঠিক সেই সময় তার স্বামী রবিন বাড়িতে আসে এবং কাঞ্চন তার স্বামীকে সব খুলে বলে। সবকিছু শুনে রবিন বলে, দেখেছো কাঞ্চন, আমি বলেছিলাম আমাদের গাভী আবারও আমাদের সাহায্য করবে। দেখেছো, আমার কথা সত্যি হলো। ও সুস্থ হয়ে গেছে, আবার সোনার গাভীতে পরিণত হয়ে শুধু সোনার আমই নয়, সোনার গোবরও দিচ্ছে। শোনো, আমি টাকা নিয়ে এসেছি, এগুলো এখন শুধু মোহনলালকে দেওয়া যাক। আমি এখনই ওকে দিয়ে আসছি। গাভীর সোনার আম বিক্রি করে যে টাকাগুলো পায় সেই টাকাগুলো নিয়ে রবিন মোহনলালের কাছে যায় এবং তাকে বলে, মোহনলাল, আরে ও মোহনলাল। আরে এত চিৎকার করছো কেন? আবারও ধার চাইতে এসেছো নাকি? শোনো, এবার আমি তোমাকে কানা করিয়ে দেব না। মোহনলাল, এবার আমি তোমার থেকে কিছু চাইতে আসিনি, দিতে এসেছি। এই নাও তোমার ঋণের টাকাগুলো। তুমি যতটা আমাকে দিয়েছিলে তার ডাবল ফিরিয়ে দিচ্ছি। আর এখন আমার বাড়ি আর জমির কাগজগুলো আমাকে ফিরিয়ে দাও। রবিনের হাতে এতগুলো টাকা দেখে মোহনলাল ভীষণ চিন্তিত হয়ে পড়ে আর সে আসল রহস্য খুঁজে বের করার জন্য রবিনের বাড়িতে চলে আসে। সে গিয়ে দেখে রবিনের অসুস্থ গাভীটি একদম সুস্থ হয়ে গেছে আর সে সোনার গাভীতে পরিণত হয়ে সোনার আম আর সোনার গোবর দিচ্ছে। এটা দেখে সে লোভে পড়ে যায় আর বলে, তাই তো বলি, এই ভিখিরির বাচ্চা এতগুলো টাকা কোথা থেকে পেলো? এই গাভীটি সোনার গাভীতে পরিণত হয়ে জাদু দেখাচ্ছে। এই সুযোগে যা করার এখনই করতে হবে। এটা বলে মোহনলাল তাদের দুজনের কাছে যায় আর বলে, কিরে রবিনের বাচ্চা, একা একা এই জাদুর গাভীর সুবিধা ভোগ করছিস? চল এখন আমাকেও দে, ওকে বল সোনার আম আর সোনার গোবর দিতে। আরে, এই গাভী তো আমাদের ইচ্ছাতে কিছু দেয় না। ওর যখন মন চায় তখন ও সোনার গাভীতে পরিণত হয়ে আমাদের সোনার আম আর সোনার গোবর দেয়। মিথ্যা কথা বলছিস তুই, তোকে লাগবে না, আমি একাই চেয়ে নিচ্ছি। এই জাদুর গাভী, তুই এক্ষুনি সোনার গাভীতে পরিণত হয়ে আমাকে সোনার আম আর সোনার গোবর দে। মোহনলালের এই কথা শুনে গাভীটি প্রচন্ড রেগে যায় এবং অনেক জোরে মোহনলালকে একটা লাথি মারে। গাভীর লাথির আঘাত সহ্য করতে না পেরে মোহনলাল বলে, কেউ আছো? বাঁচাও বাঁচাও, আমি মরে গেলাম রে। কি অত্যাচারী গাভী রে, এটা কি জোরে লাথি দিল, মাজাটা মনে হয় ভেঙে গেল, আমাকে বাঁচাও। তোমার মতো লোভী, নিষ্ঠুর আর স্বার্থপর মানুষের কপালে এই সবই আছে। মোহনলাল, তুমি যদি দ্বিতীয়বার আমার গাভীর লাথি খেতে না চাও তাহলে পালাও এখান থেকে। গাভীর ভয়ে মোহনলাল সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর রবিন এবং কাঞ্চন ভাবে তাদের মতোই গ্রামের অসহায় এবং গরিব মানুষদেরকে গাভীর দেওয়া আম আর গোবর দিয়ে সাহায্য করবে। এভাবেই তাদের একটা জাদুর গাভী গ্রামের শত শত মানুষের আর্থিক অবস্থা ভালো হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, যাতে হাজারো মানুষের জীবন শুধরে যায়।